আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব প্রোটিনের তৃতীয় অংশ বা তৃতীয় লেকচার। প্রথমে আমরা পড়েছিলাম প্রাইমারি স্ট্রাকচার। এটা হচ্ছে অর্গানাইজেশন লেভেলের উপর ভিত্তি করে হচ্ছে প্রোটিন কত প্রকার। এটা প্রাইমারি স্ট্রাকচার। এখানে মূলত হচ্ছে পেপটাইড বন্ধন থাকে, কোভ্যালেন্ট পেপটাইড বন্ড। আর সেকেন্ডারি স্ট্রাকচারে হচ্ছে পেপটাইড চেনের কাছাকাছি থাকা অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে আকর্ষণের কারণে চেনটি পেঁচিয়ে বা ভাঁজ হয়ে নির্দিষ্ট আকৃতি নেয়। এটি প্রধানত দুই ধরনের: আলফা হেলিক্স স্প্রিংয়ের মতো, বিটা পেলেটেড শীট ভাঁজ করা চাদরের মতো বন্ধন, পেপটাইড ব্যাকবোনের মধ্যকার হাইড্রোজেন বন্ধন। টারশিয়ারি স্ট্রাকচার সেকেন্ডারি কাঠামোর আরও বেশি দুমড়ে মুচড়ে একটি সম্পূর্ণ তৃতীয় মাত্রিক থার্ড গ্লোবিউলার বা তন্তুময় আকৃতি ধারণ করে। একটি প্রোটিন সচল ও কার্যকরী হওয়ার জন্য এই স্তরে পৌঁছানো বাধ্যতামূলক। বন্ধন হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, ডাইসালফাইড ব্রিজ, সালফার সালফার বন্ধন, আয়নিক বা লবণ সেতু এবং হাইড্রোজেন বন্ড। তাহলে টারশিয়ারি স্ট্রাকচার কি? সেকেন্ডারি গঠনের আলফা হেলিক্স বা বিটা পেলেটেড শীট চেনটি যখন আরও বেশি পেঁচিয়ে এবং ভাঁজ হয়ে 3D আকৃতি ধারণ করে তখন তাকে টারশিয়ারি গঠন বলে। ভাঁজগুলো অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল আর গ্রুপগুলোর মধ্যকার বিভিন্ন আকর্ষণের কারণে স্থায়ী হয়। দ্য লুপিং অ্যান্ড উইন্ডিং। লুপ মানে হচ্ছে পেঁচিয়ে যাওয়া, আর উইন্ডিং মানে ভাঁজ হয়ে যাওয়া সেকেন্ডারি স্ট্রাকচারের। তো এটা 3 ডাইমেনশন হয়ে যায়। এটা টারশিয়ারি স্ট্রাকচার ও প্রোটিন বলে। হাইড্রোজেন টারশিয়ারি স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ড থাকে, মেরু বা পোলার গ্রুপগুলোর মধ্যে সৃষ্টি হয় হাইড্রোজেন বন্ড। আমরা এর আগেরগুলোতে দেখেছিলাম হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছিল। হাইড্রোজেন এখানে প্লাস, যেহেতু হচ্ছে 2.1 এর পোলারিটি, আর অক্সিজেনে হচ্ছে 3.5, সো অক্সিজেন নেগেটিভ হয়। ভ্যান্ডার ওয়াল ইন্টারেকশন, ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে। এই কারণে হচ্ছে উইন্ডিং আর লুপিং হয় সেকেন্ডারি স্ট্রাকচারের দিয়ে টারশিয়ারি স্ট্রাকচার আসে। হাইড্রোফোবিক ইন্টারেকশন, হাইড্রোফোবিক মানে হচ্ছে পানিকে ভয় পায়, যে ফোবিয়া। তো জল বিদ্বেষী মানে যেগুলো হচ্ছে পানি পছন্দ করে না, যে পার্টগুলা মানে আর গ্রুপগুলা মূলত পানির হাত থেকে বাঁচতে ভেতরের দিকে গুচ্ছবদ্ধ হয়। এই কারণে টারশিয়ারি স্ট্রাকচার দেখা যায়। আয়নিক ইন্টারেকশন এর কারণে দেখা যায়। ডাইসালফাইড লিঙ্কেজ বন্ধন, দুটি অ্যামিনো অ্যাসিডের এস পরমাণুর মধ্যে শক্তিশালী সমযোজী বন্ধন। এখানে আমরা টারশিয়ারি একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এই টারশিয়ারি স্ট্রাকচারে হাইড্রোজেন বন্ড কোথায় তৈরি হয়েছে? এই যে এইখানে CH2OH আছে, OH এর মধ্যে। আর এই প্রোটিন পার্টটার যেখানে CH2COOH আছে, এখানের অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। আর এটা দেখো, এটা হলো বেনজিন, এটা বেনজিন। তো বেনজিনের মধ্যে বেনজিনের এটা আর এটা হলো হাইড্রোফোবিক ইন্টারেকশন। ক্লাস্টারিং অফ হাইড্রোফোবিক, ক্লাস্টার মানে ভিতরের দিকে যায়, হাইড্রোফোবিক গ্রুপ অ্যাওয়ে ফ্রম ওয়াটার অ্যান্ড ভ্যান্ডার ওয়ালস ইন্টারেকশন। পলিপেপটাইড ব্যাকবোন, এটা হলো পলিপেপটাইডের ব্যাকবোন। পলিপেপটাইড ব্যাকবোন আমরা কি পড়ছিলাম? NCC, যেটা ওইটা। আবার এই দুইটার মধ্যে দেখো কি বন্ধন তৈরি হয়েছে,
ডাইসালফাইড বন্ধন তৈরি হয়েছে। এখানে হচ্ছে CH2S আর এখানে হলো CH2S, তো এই দুটোর মধ্যে ডাইসালফাইড ব্রিজ তৈরি হয়েছে। এখানে দেখো কি তৈরি হয়েছে, CH2 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 NH3 প্লাস, আর এখানের CH2 COOH, এইচটা নাই তো এখানে মাইনাস, এই দুইটা মিলে আবার আয়নিক বন্ধন তৈরি হয়েছে। তাহলে আয়নিক পাইলাম, হাইড্রোজেন পাইলাম। এখানে সমযোজী নাই, সমযোজী ছাড়া এখানে আয়নিক বন্ধন পাইলাম, হাইড্রোজেন বন্ধন পাইলাম, ডাইসালফাইড বন্ধন পাইলাম, আর ভিতরে হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারেকশনের জন্য ক্লাস্টার হয়ে যায় ভ্যান ডার ওয়ালস আকর্ষণের কারণে, এটা পাইলাম। তো এই কয়টা কারণে দেখা যায় আমাদের টারশিয়ারি গঠন ক্রিয়েট হয় প্রোটিনের। তাহলে টারশিয়ারিটা কিভাবে তৈরি হয়? সেকেন্ডারি কাঠামোগুলা 3D স্ট্রাকচার যখন ধারণ করে বা গ্লোবিউলার তন্তুময় আকৃতি ধারণ করে তখন হাইড্রোফোবিক ইন্টারেকশন, ডাইসালফাইড ব্রিজ বা সালফার সালফার বন্ড, এটা সালফাইড বন্ড না, এটা হলো সালফাইড ব্রিজ, ডাইসালফাইড লিঙ্কেজ, আয়নিক বা হচ্ছে লবণ সেতু, সল্ট ব্রিজ, এগুলো ব্রিজ লেখা, ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশন, হাইড্রোফোবিক ইন্টারেকশন, হাইড্রোজেন খালি বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, আয়নিক ইন্টারেকশন, ডাইসালফাইড লিঙ্কেজ। কোয়াটারনারি স্ট্রাকচার চতুর্থ স্তরের গঠন, যখন দুই বা ততোধিক স্বাধীন টারশিয়ারি পলিপেপটাইড চেন, যাদের সাব ইউনিট বলা হয়, পলিপেপটাইড চেন হচ্ছে সাব ইউনিট, একত্রে যুক্ত হয়ে বড় কার্যকরী প্রোটিন কমপ্লেক্স গঠন করে। উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন, এতে 4টি পলিপেপটাইড চেন বা সাব ইউনিট থাকে। যখন দুই বা ততোধিক স্বাধীন টারশিয়ারি পলিপেপটাইড চেন, যাদের সাব ইউনিট বলা হয়, টারশিয়ারি পলিপেপটাইড চেনগুলো একত্রে যুক্ত হয়ে বড় কার্যকরী প্রোটিন কমপ্লেক্স গঠন করে, তখন তাকে কোয়াটারনারি স্ট্রাকচার বলে। যখন দুই বা ততোধিক আলাদা আলাদা ভাঁজ হওয়া পলিপেপটাইড চেন টারশিয়ারি গঠন একত্রে যুক্ত হয়ে কার্যক্ষম বা বড় প্রোটিন কমপ্লেক্স গঠন করে। প্রতিটি একক চেনকে সাব ইউনিট, মনোমার বা প্রোটোমার বলে। দুটি চেন থাকলে ডাইমার, 4টি থাকলে টেট্রামার। এই সাব ইউনিটগুলো মূলত নন কোভ্যালেন্ট বা অসমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোফোবিক ও আয়নিক বন্ধন দ্বারা আটকে থাকে। হিমোগ্লোবিনে 4টি সাব ইউনিট থাকে, 2টি আলফা চেন, 2টি বিটা চেন, কেন্দ্রে আয়রনযুক্ত হিম গ্রুপ থাকে। দুই বা ততোধিক আলাদা আলাদা ভাঁজ হওয়া পলিপেপটাইড চেন টারশিয়ারি গঠন একত্রে যুক্ত হয়ে যারা তৈরি করে। প্রতিটি একক চেনকে সাব ইউনিট, মনোমার বা প্রোটোমার বলে। দুটি চেন যদি থাকে সেটাকে ডাইমার, 4টা থাকলে টেট্রামার। এই সাব ইউনিটগুলো মূলত নন কোভ্যালেন্ট বা অসমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোফোবিক, আয়নিক বন্ধন দ্বারা আটকানো থাকে। হিমোগ্লোবিনে 4টি সাব ইউনিট থাকে, 2টি আলফা চেইন, 2টি বিটা চেইন, কেন্দ্রে আয়রনযুক্ত হিম গ্রুপ থাকে। Quaternary structure is a property of protein that is formed for interaction of two or more individually folded polypeptide chain. A great majority of the protein are composed of single polypeptide chain. Protein containing two or more polypeptide chain are multi-subunit protein. The individual polypeptide chain is known as monomer, protomer or subunit. A dimer consists of 2 polypeptide while a tetramer has 4. The monomeric subunit are held together by non-covalent bond, namely hydrogen bond, hydrophobic interaction and ionic bond. Example, hemoglobin has 4 subunit. হিমোগ্লোবিন এতে 4টি পলিপেপটাইড চেন বা সাব ইউনিট থাকে। বন্ধন, নন কোভ্যালেন্ট বন্ধন, হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক ইন্টারেকশন।
Denaturation of protein. Denaturation is the process of loss of the natural structure of a protein without breaking peptide bond. প্রশ্নটা আসছিল define denaturation of protein with agent, write the properties or characteristic of denatured protein. বাহ্যিক কোনো ভৌত বা রাসায়নিক প্রভাবকের ক্রিয়ায় প্রোটিনের মূল সমযোজী বন্ধন পেপটাইড বন্ড বা প্রাইমারি স্ট্রাকচার অক্ষুণ্ণ রেখে এর সেকেন্ডারি, টারশিয়ারি বা কোয়াটারনারি ত্রিমাত্রিক কাঠামোর যে স্থায়ী বা অস্থায়ী ভাঙন ঘটে তাকে প্রোটিনের ডিন্যাচারেশন বলে। তো এখানে ডিন্যাচারেশন, the phenomenon of disorganization of native protein structure is known as denaturation. It results in the loss of secondary, tertiary and quaternary structure of protein. This involves a change in physical, chemical and biological properties of protein molecule. ভৌত, রাসায়নিক আর জৈবিক প্রপার্টিস যে থাকে প্রোটিন মলিকিউলের, এটা চেঞ্জ হয়ে যায় ডিন্যাচারেশনের কারণে। পেপটাইড বন্ড বা প্রাইমারি স্ট্রাকচার যেটা সেটা অক্ষুণ্ণ থাকে, সেটা ঠিক থাকে, কিন্তু সেকেন্ডারি, কোয়াটারনারি, টারশিয়ারি এই স্ট্রাকচারগুলো নষ্ট হয় বা লস হয়। এজেন্ট অফ ডিন্যাচারেশন, ফিজিক্যাল এজেন্ট, হিট, ফিজিক্যাল এজেন্ট বা ভৌত যেটা, হিট, উচ্চ তাপমাত্রা, তাপ দিলে ডিম শক্ত হয়ে যায়, এটা হলো ডিন্যাচারেশন। অতিবেগুনি রশ্মি বা ভায়োলেট শেকিং, ইউভি রে আছে, এটা অতিবেগুনি রশ্মি, এক্স রে, ইউভি রেডিয়েশন। কেমিক্যাল বা রাসায়নিকের মধ্যে আছে স্ট্রং অ্যাসিড, তীব্র অ্যাসিড অ্যান্ড স্ট্রং অ্যালকালাই, তীব্র ক্ষার, অর্গ্যানিক সলভেন্ট, অ্যাসিটোন, ইথার, অ্যালকোহল। অ্যালকোহল আছে, ইথার আছে, অ্যাসিটোন, এই অর্গ্যানিক সলভেন্টগুলো দিলে প্রোটিনের নেচার নষ্ট হয়। ভারী ধাতুর লবণ, এইচজি মানে মার্কারির লবণ, লেডের লবণ, সিলভারের লবণ, অ্যালকোহল, ইউরিয়া, ডিটারজেন্ট, এসডিএস এগুলো দিলে নষ্ট হয়। এটা রাসায়নিক গেল। রাসায়নিকের মধ্যে আরও কিছু আছে, স্যালিসাইলেট আছে, বেটা মার্ক্যাপটো ইথানল। বিটা মার্ক্যাপটো ইথানল আর স্যালিসাইলেট আছে। ডিন্যাচারেশনের রেজাল্ট কি বা বৈশিষ্ট্যগুলো কি হয়? লস অফ নেটিভ স্ট্রাকচার অফ প্রোটিন, প্রোটিনের যে নিজস্ব গঠন ওটা নষ্ট হয়ে যায়। সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচারগুলো ডিস্ট্রয় হয়। প্রাইমারি স্ট্রাকচার রিমেন ইনটেক। ইট লসেস ইটস বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, জৈবিক কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা লোপ পায়, কমে যায়, পুরোপুরি নষ্ট হয় না, ইট ডাজ নট ডিস্ট্রয়েড, কিন্তু কমে যায়। এনজাইম বা হরমোন ডিন্যাচারেশনের ফলে তারা আর কাজ করতে পারে না, অ্যাক্টিভিটি সম্পূর্ণ হারায়। দেন denatured protein become insoluble in the solvent in which it was originally soluble. পূর্বের দ্রাবকে অদ্রবণীয় হয়ে পড়ে। আগে যেটাতে হচ্ছে মিশে যেত, এখন সেটাতে আর মিশে যায় না। viscosity increases but surface tension decreases, সান্দ্রতা বাড়ে, পৃষ্ঠটান কমে।
ভিসকসিটি ইনক্রিজ হয় মানে সান্দ্রতাটা বাড়ে, কিন্তু সারফেস টেনশন ডিক্রিজ হয়, সারফেসটা কমে যায়। ইট ইজ মোর ইজিলি ডাইজেস্টেড, ডিনেচার প্রোটিনগুলা ইজিলি ডাইজেস্ট হয়। যেমন ডিম বয়েল করলে অ্যালবুমিনটা যখন শক্ত হয়ে যায় তখন হচ্ছে ডিমটাও সহজে হজম হয়। ডিন্যাচারেশন ইজ ইউজুয়ালি ইরিভার্সিবল, সামটাইমস রিভার্সিবল। হিমোগ্লোবিন ডিন্যাচার্ড বাই স্যালিসাইলেট, শুধু হিমোগ্লোবিনের ক্ষেত্রে আর কি, স্যালিসাইলেট দ্বারা যখন হচ্ছে ডিন্যাচার্ড হয় হিমোগ্লোবিনটা, রিন্যাচার্ড উইথ দ্য রিমুভাল অফ স্যালিসাইলেট, স্যালিসাইলেটটা রিমুভ করলেই হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসে। ডিন্যাচার্ড প্রোটিন ক্যান নট বি ক্রিস্টালাইন, কেলাসিত করা যায় না। এখন এখানে দেখো দ্রবণীয়তা হ্রাস ও জমাট বাঁধা। প্রোটিনের ভেতরে হাইড্রোফোবিক পানি বিকর্ষী অংশ বাইরে চলে আসা, এটি পানিতে অদ্রবণীয় হয়ে যায় এবং দলা পাকিয়ে জমাট বেঁধে যায়। সহজে পরিপাকযোগ্যতা ডিন্যাচারণের ফলে প্রোটিনের জটিল ভাঁজগুলো খুলে যায়, ফলে পরিপাককারী এনজাইমগুলো যেমন পেপসিন সহজে পেপটাইড বন্ড ভাঙতে পারে। এই কারণে আমরা খাবার রান্না করে খাই। এবার আছে প্রোটিন সিকোয়েন্সিং অ্যান্ড টার্মিনাল এন্ড নির্ধারণ, এডম্যান অ্যান্ড স্যাঙ্গার রিয়াকশন। প্রশ্নটা কিভাবে আসছে, রাইট দ্য ইম্পর্টেন্স অফ স্যাঙ্গার অ্যান্ড এডম্যান রিয়াকশন ইন প্রোটিন কেমিস্ট্রি। Which method is best to identify amino acid sequentially from N-terminal? Justify. স্যাঙ্গার মেথড কি? এটি প্রোটিনের শুধুমাত্র এন টার্মিনালের প্রথম অ্যামিনো অ্যাসিডটি কেটে বের করতে পারে। স্যাঙ্গার রিয়াজেন্টে হচ্ছে ডিএনএফবি ইউজ হয়, যেটা ওটা 1-fluoro 2,4-ডাইনাইট্রো বেনজিন। তো ওটা কি করে, ওটা আমাদের যে হচ্ছে আমরা যে অ্যামিনো অ্যাসিডটা দিলাম ওই অ্যামিনো অ্যাসিড থেকে হচ্ছে একটা NH2 যে প্রান্তটা, NH2 থেকে একটা এইচকে বাদ দিয়ে ওখানে যে হচ্ছে স্যাঙ্গার রিয়েজেন্টটা যুক্ত হয়ে যায় আর HF আকারে আর কি বের হয়। তো ওটা এন টার্মিনালের প্রথম অ্যামিনো অ্যাসিডটি কেটে মানে এই যেটা বের করতে পারে, কিন্তু একবার বিক্রিয়া ঘটলে পুরো পেপটাইড চেনটি ভেঙে নষ্ট হয়ে যায়, পুরো পেপটাইড চেনটা ভেঙে নষ্ট হয়ে যায়। তাই এটি দিয়ে ক্রমানুসারে সিকোয়েন্সিয়ালি পুরো চেন জানা কঠিন। এডম্যান ডিগ্রেডেশন, এই পদ্ধতিতে ফিনাইল আইসোথায়োসায়ানেট, প্রথমে আমরা হচ্ছে একটা বেনজিন আঁকি, বেনজিন আঁকার পরে হচ্ছে এনসি লিখি, এনসির সাথে সি এর সাথে হচ্ছে আমরা ডাবল বন্ডে হচ্ছে সালফার যুক্ত করি, থায়ো যেহেতু আছে। এটা হলো PITC, বিকারক ব্যবহার করা হয়। এটি পলিপেপটাইড চেনের বাকি অংশগুলোকে আমরা পলিপেপটাইড চেন আঁকি, ওখানে মধ্যে NCC দিয়ে হচ্ছে পুরা পলিপেপটাইড চেনটাকে ফেলি। তো ওই পলিপেপটাইড চেনটা কি করে, বাকি অংশগুলোকে অক্ষুণ্ণ ও অক্ষত রেখে অত্যন্ত নিয়ন্ত্রিত উপায়ে এন টার্মিনাল থেকে একটি করে অ্যামিনো অ্যাসিড কেটে ফেলে আলাদা করে, যাকে PHT ফিনাইল থায়ো কার্বামিল একটা যৌগ উৎপন্ন হয়, বা PHT অ্যামিনো অ্যাসিড বলে ওটাকে।
কোন পদ্ধতিটি সেরা ও কেন? অ্যামিনো অ্যাসিডের ক্রমানুসারে সিকোয়েন্সিয়ালি জানার জন্য এডমেন ডিগ্রেডেশন পদ্ধতি সেরা। স্যাঙ্গার পদ্ধতিতে পুরো চেইন একবারে নষ্ট হয়ে যায়, কিন্তু এডমেন পদ্ধতিতে মূল পেপটাইড চেইনটি ধ্বংস না করে প্রতি ধাপে কেবল একটি করে অ্যামিনো অ্যাসিড ক্রমানুসারে আলাদা করা যায়। চক্রটি বারবার চালিয়ে পুরো প্রোটিনের সিকোয়েন্স নিখুঁতভাবে বের করা সম্ভব। বর্তমানে এটি অটোমেটেড সিকোয়েন্সিয়ার মেশিনে ব্যবহার করা হয়। এবার হচ্ছে আমাদের পেপটাইড কাঠামো অঙ্কন ও অ্যামিনো অ্যাসিড পুল। এখানে ড্র করতে বলছে ALA, অ্যালানিন, সেরিন, ফেনাইল অ্যামিন, অ্যাসপিরিন। ফেনাইল অবশ্যই ফেনাইল থাকবে, আর অ্যাসপিরিনে হচ্ছে COOH। অ্যালানিনে শুধু হচ্ছে CH3 থাকবে, আর সেরিনে হচ্ছে CH3 থাকবে, সেরিনে হচ্ছে CH2OH থাকবে, ফেনাইলে হচ্ছে CH2C6H5 মানে CH2 সাথে একটা বেনজিন থাকবে, আর অ্যাসপিরিনে হচ্ছে CH2COOH। দেখো অ্যালানিনে শুধু CH3, বাকি সবগুলোতে কিন্তু CH2 আছে। তো CH2-র সাথে একটা OH বা হাইড্রোক্সিল মূলক, ফেনাইল অ্যালানিনের সাথে হচ্ছে CH2 আছে, তার সাথে বেনজিন। অ্যাসপিরিনের ক্ষেত্রে হচ্ছে CH2 তার সাথে COOH। এই হচ্ছে অবস্থা। তো এখন আঁকার নিয়ম কি? টেট্রাপেপটাইড আঁকার নিয়ম হলো 4টি অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত করে 3টি পেপটাইড কাঠামো CONH তৈরি করবে। বাম পাশে থাকবে NH3 বা NH3+ বা 2, আর ডান পাশে থাকবে COO- বা COOH। ঠিক আছে, এখন আমরা প্রথমে কি করব? প্রথমে মূল কাঠামো লিখব। NCC এভাবে লিখব। অ্যালানিনের জন্য CH3, সেরিনের জন্য CH2OH, ফেনাইল অ্যালানিনের জন্য CH2C6H5, অ্যাসপারটিক অ্যাসিড বা অ্যাসপারেটের জন্য হচ্ছে CH2COO-। এখন এখানে দেখো, প্রথমে আমরা মূল কাঠামো লিখব NCC। দ্বিতীয়ত আমরা কতগুলা লিখব NCC? যতগুলা আমাদের অ্যামিনো অ্যাসিডের নাম দেয়া থাকবে ততগুলা। 4টা দেয়া থাকলে 4বার NCC লিখতে হবে। দ্বিতীয়তে আমরা কি করব? অক্সিজেন আর হাইড্রোজেন এটা অ্যাড করব। N এর সাথে তাহলে কি যুক্ত হবে? N এর সাথে NH2 যুক্ত হবে। আমরা জানি প্রথমে কি যুক্ত হয়, প্রথমে NH2 লিখতে হয়। তাহলে C এর সাথে হয় আমার অক্সিজেন দিতে হবে, না হয় আমার হাইড্রোজেন দিতে হবে, রাইট? এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রথমে যদি NH2 দিয়ে ফেলি তাহলে এখানে পেপটাইড বন্ড আর গঠন হচ্ছে না। পেপটাইড বন্ডের জন্য আমার NH লাগে, তাহলে এখানে কি যুক্ত হবে? CO যুক্ত হবে। এখানে তাহলে আমার NH2 এর পাশে কি যুক্ত হবে? CH যুক্ত হবে। তাহলে CH যদি দিয়ে ফেলি তাহলে Hও শেষ, Hও শেষ, এখানেও H, এখানেও H, তাহলে এখানে কি হবে? O যুক্ত হবে, CO হবে। তাহলে তার পাশেরটাতে আমার কি যুক্ত হবে? CO যদি আসে তাহলে পেপটাইড বন্ড গঠন করার জন্য আমার কি দরকার? NH দরকার। N আছে, তাহলে আমরা কি বসাবো? H বসাবো। তো এইভাবে পুরা পেপটাইড চেনটা আমাকে লিখে নিতে হবে, যতগুলা 4বার যে আমরা NCC লিখছি, এখানে আমার হাইড্রোজেন আর অক্সিজেনের সংখ্যা বসায় নিতে হবে। প্রথমটা NH2 হবে, আর দ্বিতীয়টা COOH হবে। মাঝখানগুলোতে বা NCC লাস্টেরটাতে করে আমার অক্সিজেন বসায় দিতে হবে। প্রথমটাতে আমার হাইড্রোজেন বসবে, দ্বিতীয়টাতে আমার অক্সিজেন বসবে। আমাদের H2O ফর্মুলা মনে রাখতে হবে। NCCর প্রথমটার সাথে H, দ্বিতীয়টার সাথে H, তৃতীয়টার সাথে অক্সিজেন। মূল কাঠামোতে যতগুলো CH আছে
প্রত্যেকের উপরে বা নিচে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেতটি ঝুলিয়ে দিতে হবে। এখন আমরা যে বললাম অ্যালানিনের ক্ষেত্রে CH3, তাহলে এই যে CH আছে, যতগুলো CH আছে তার উপরের মধ্যে আমার মূল কাঠামোর সাথে মানে এক্সট্রাটা বসায় দিতে হবে। অ্যালানিনের ক্ষেত্রে CH3, তাই CH3 লিখলাম। সেরিনের ক্ষেত্রে CH2OH, তাই CH এর মাথার উপর CH2OH লিখলাম। 3 নম্বরটার ক্ষেত্রে CH এর ক্ষেত্রে, সেরিনের ক্ষেত্রে CH2OH, ফিনাইল অ্যালানিনের ক্ষেত্রে যেহেতু হচ্ছে এক্সট্রা মূলক হিসেবে CH2 C6H5, তো CH এর উপর ওটা লিখে দিলাম। এরপরে অ্যাসপার্টিক অ্যাসিডের ক্ষেত্রে যেহেতু CH2COOH, এটা উপরে লিখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ALA, ACR, PHE, ASP, এই পেপটাইডটার গঠন এটা।